হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি উদয় রয়। আমি আপনাদের দোয়াতে ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মাই ভিলেজ, মানে আমাদের গ্রাম। এটা নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি রিসেন্টলি। তো ইউটিউবে কিছুদিন ধরে ভিডিও দিতে আসি। একটা ভিডিওতে 7-8টা ভিডিও, তারপর রিলসে 1K 1.5K করে ভিউ। আসলে আমার কাছে অনেক কিছু। নতুন শুরু করছি, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আমার ইউটিউব চ্যানেলটাকে বড় করে নিতে পারি এবং আমি ভালোভাবে ইউটিউবে কাজ করতে পারি। আসলে আমি বিভিন্ন ধরনের ভিডিও মানে ইউটিউবে ছাড়ি, যেমন আমাদের গ্রামের কষ্টের কিছু ভিডিও, কিছু গরিব মানুষ কীভাবে প্রত্যেক দিন কাজ করে, কীভাবে অর্থ উপার্জন করে, এইসব ভিডিও আসলে ছাড়ার চেষ্টা করতেছি। আমি আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করতেছি যে গ্রামের মানুষজন আসলে কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করার পরেও তারা আসলে সঠিকভাবে খেতে পারে না। তারপর আসলে তাদের কষ্টে কতটা জীবন তারা পার করতেছে, এইসব শেয়ার করতেছি আমার চ্যানেলের মাধ্যমে। আসলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের প্রত্যেক মানে এক একটা সাবস্ক্রাইব, এক একটা লাইকই আসলে আমাকে উৎসাহিত করবে যেন পরবর্তীতে আমি কোন পদক্ষেপ নেব তার উপর, মানে আপনাদের এক একটা লাইক কমেন্টের উপরেই সেই পদক্ষেপ আসলে আসবে। কারণ আপনাদের কাছ থেকে যদি কোনো উৎসাহ না পাই তাহলে আসলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ আপনারাই আমার মানে ইউটিউবের কাছ মানে ইউটিউব যে সিস্টেমটা, তার মাধ্যমে আপনি বলতে পারি যে প্রত্যেক এক একটা সাবস্ক্রাইবে আমার কাছে ঈশ্বর। আসলে ঈশ্বর তো আল্লাহ তো একজন আছেই, কিন্তু এইখানে কারণ আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি উপরে উঠতে পারবো না। যে সাহায্য করে সে আসলে ঈশ্বরের এই প্রতিরূপ। তো আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন যেন আমি আসলে এইসব ভিডিও ছাড়তে পারি। তো আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ভিডিওটা আসলে আমি কোনো বাহ্যিক ভিডিও করব না, একটা গল্প বলবো যে আসলে আমি যে বাড়িতে বড় হয়েছি, বাড়িটা একটা হিন্দু বাড়ি। তো ওই বাড়ির একটা মানে বাড়ির একটা ইতিহাস বলবো যে আসলে ওই বাড়ির লোকজন আসলে কী পরিমাণ কষ্ট করতে আছে, মানে তারা যে আসলে কিভাবে একটা কষ্টের মধ্যে জীবনযাপন করতে আছে, তা আসলে যদি আপনারা না শোনেন, আসলে দেখা উচিত, শুনলেও বুঝবেন না যে আসলে তারা কি কষ্ট করতে আছে। আপনারা যদি দেখতে পারতেন যে তারা কি পরিমাণ কষ্ট করতে আছে, তাহলে হয়তো বলতেন যেখানেও মানুষ বসবাস করে। তো আমার বাসা বরিশালে, আমি অবশ্য এখন ঢাকা মোহাম্মদপুরে থাকি। তো যেহেতু আমি খ্রিস্টান, সেই সুবাদে আমি একটা হোস্টেলে পড়াশোনার সুযোগ পাইছিলাম। তো ওইখান থেকে আমার কিছুটা শিক্ষিত জ্ঞান, মানে আমার মধ্যে কিছুটা শিক্ষিত হয়েছে। আমি আসলে ইন্টার পাস করছি। তো তারপরে আসলে ঢাকা আছি, ঢাকা পড়াশোনা করতেছি। তো আসলে আমি এখন আমার বাড়ির চিত্র তুলে ধরবো যে আমি কতটা শিক্ষিত আর আমার বাড়ির যে লোকজন, যে যারা ছেলে মেয়ে, তারা কতটা শিক্ষিত। তো আমার বাসা তো বরিশালের গণ্যদীর বার্থি গ্রামে। তো পশ্চিম বার্থিতে আমার গ্রাম। আমি পশ্চিম বার্থিতে গেলে বিলের বাড়ি বললে তারা আমাদের বাসা চিনিয়ে দেবে। তো বাসা রাস্তা থেকে, মেন রাস্তা থেকে না হলেও 3 কিলোমিটার দূরে আমাদের বিলের ভিতরে আমাদের বাসা। প্রথমে আসতে গেলে আপনার একটা মাটির রাস্তা লাগবে। রাস্তার পরেই আর কি জমি শুরু হয়। তো জমিতে এক সিজন ধান হয়, তারপরেই পানি থাকে। তো তারপরে থাকে কেদা, মানে তো এই কেদার মধ্যে দিয়ে, এই পানির মধ্যে দিয়ে নৌকায় করে এই ধানের মধ্যে দিয়ে আমাদের মানে আমার বয়স 23 বছর, এই 23টা বছরই এইগুলোর মধ্যে দিয়ে আমাকে যাতায়াত করতে হয়েছে। আমার উপরস্থ যারা বয়স্ক আছে তাদেরকে এই এত বছরের মধ্যে দিয়েই এই জমিতে, মানে জমির মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে সারা জীবন চলাচল করতে হয়েছে। আসলে আমাদের যে বাসার যে লোকজন, তারা কোনোদিনও যে রাস্তা দিয়ে চলাচল করবে এই সুযোগ তো তাদের কোনোদিনও হয় না, এই সৌভাগ্য। আসলে এটা আমাদের রাজার, মানে সোনার হরিণ পাওয়ার মতো একটা সৌভাগ্য যদি আমরা কোনোদিন রাস্তা দিয়ে চলাফেরা করি। কারণ আমাদের বিল ভাই, মানে খুব কষ্টের একটা জীবন আমরা পার করি। আপনারা যেমন কোনো একটা, ধরেন আপনার বাসায় একটা রোগী আছে, জীবন মরণ নিয়ে আর কি চলতে আছে, হঠাৎ করে তাকে হাসপাতালে নেওয়া লাগবে। তো আপনারা করলেন কি, ফোন দিলেন ভ্যানওয়ালারে, ভ্যান চলে আসলো বাসার সামনে, ভ্যানে করে কোনো আশেপাশে হসপিটালে নিয়ে গেলেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ভিন্ন। আমাদের যখন একটা রোগী অসুস্থ হয়, তখন চিন্তা করা লাগে যে তাকে কেমনে এই বিল থেকে, মানে 2 কিলোমিটার হাইটটা কেমনে আমরা তাকে নিয়ে যাব। ধরেন একটা স্বাস্থ্যবান লোক অসুস্থ হয়েছে, তাকে তো কাঁধে করে নিয়ে যাওয়া যাবে না। তো তাকে, তাহলে তো আরও বেশি অসুস্থ হয়ে যাবে, চাপচুপ খাবে, কষ্ট পাবে, ঝাঁকি পাবে। তো তাকে জলের সময় হলে তো নৌকায় করে নিয়ে যাইতে পারি, একটু তাড়াতাড়ি যাইতে পারি, কিন্তু অন্যান্য সময় কেদার মধ্যে দিয়ে খুবই কষ্ট ভাই। তার জীবনের ঝুঁকি বেশিরভাগই থাকে। আসলে এসব আমাদের যে জীবন পার করে আসতে আসতে, এটা জীবন না। আসলে এই বাংলাদেশে এতটা উন্নয়নশীল দেশে মোটামুটি আমরা যেরকম জীবনযাপন করতে আসছি, আসলে এটা খুবই শোচনীয়। তো তারপরে
আমাদের গ্রামে না হলো 50 জন, মানে আমাদের গ্রাম না তো সরি, আমাদের বাসায় যে বিলে একটা দ্বীপ, ওটা পুরো দ্বীপের মতো, আপনারা দ্বীপ চেনেন হয়তো, দ্বীপ সবাই চেনেন, যে মাঝখানে বাড়ি, চারপাশ দিয়ে পানি। তো ওটা দ্বীপের মধ্যে আমরা যে বাস করি, প্রায় 50 জনের মতো মানুষ বাস করি। এই 50 জন মানুষের মধ্যে আমি আমি আমাদের গ্রামে একটা ছেলে আছে হৃদয়, আর একটা চৈতি একটা নামে একটা মেয়ে, এই 3 জনই মাত্র শিক্ষিত ভাই, বিশ্বাস করেন। এই না হইলেও 20 জন ছেলে মেয়ে আছে, 20-30 জন ছেলে মেয়ে, তার মধ্যে যদি 3 জনই শিক্ষিত থাকে আর বাকিরা যা আছে তাদের পড়াশোনার কোনো সম্ভাবনাই নাই, তারা আসলে পড়াশোনা করতেই পারবে না, নাই, সবাই ছেড়ে দিছে। এখনই আপনি যদি আমাদের গ্রামে যান, তাহলে সবাই এরকম হাঁ করে তাকায় থাকবে আপনার দিকে। আসলে তারা কি, কারা আপনার সাথে যে একটা ভদ্র ব্যবহার করবে, একটা ভদ্র কথা বলবে, ওরকম মানে মেন্টালিটি তাদের মধ্যে নাই। আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা মুচকি হেসে ঘরে চলে যাবে। মানে এরকম একটা ডিজিটাল যুগে এসেও তাদের মধ্যে যে এরকম একটা লজ্জাবোধ কাজ করে কারোর সামনে দাঁড়াতে, আসলে এটা আপনি আমাদের মানে বাড়িতে গেলে বুঝতে পারবেন। তো তারপর তো বাল্যবিবাহর হার আছে, মেয়েরা একটু 10-12 বছর হলে বিয়ে দিয়ে দেয়। যেমন আমাদের গ্রামে অনেকেই, আমাদের গ্রাম না তো সরি, বারবার আমি গ্রাম বললে ফেলতেছি, আমাদের বাড়িতে এরকম অনেক হয়েছে যে পুলিশ আসতে চাইছে, একটা বাল্যবিবাহ শুরু হয়েছে, পুলিশ আসবে বাল্যবিবাহ ঠেকাইতে, কিন্তু আমাদের গ্রামে মানে বাড়িতে যাইতে যে কাদা, ওই কাদা পার হয়ে আসার আসলে পুলিশের সামর্থ্য হয় নাই। তো পুলিশ 2টা বিয়াতেই আয়সা ফিরে গেছে আবার, যে না, ওই গ্রামে মানে ওই বাসায় বাল্যবিবাহ হলে হোক, আমরা ফিরে যাই, কারণ এই কাদার মধ্যে যেতে পারবো না। তো বুঝেন ভাই, পুলিশ এই পর্যন্ত যাইতে পারতেছে না, তো তাহলে অন্য মানুষ মানে আমাদের মানে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার হইতে আসি। তো তারপরে ধরেন আমাদের গ্রামের মানুষজনের আয় উৎস হলো জল হলে বসি দেওয়া, মাছ কোপানো, ঝুপি আছে না, ঝুপি দিয়ে মাছ কোপানো, যে টেডাও অনেকে বলে। অন্য সময় ধান চাষ করা, গরু পালা, হাঁস মুরগি পালা, মায়ের অবশ্য হাঁস মুরগি পালে, বাবারা ওই আর কি জমিতে চাষ করে, মাছ কোপায়, মাছ ধরে, এইসবই কাজ ভাই, এইসবে কিচ্ছু হয় না, লাভ হয় না। তা আসলে হতদরিদ্র এক একজনে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দেয় না। তারপরে আশেপাশের যে ধনীরা আছে তারা তো মানে খুবই মানে বুঝেন আর কি, যে কীভাবে মানে টাকা সুদে লাগানো যায়। তারা এই গরিব পাইলে টাকা সুদে লাগাই দেয়, 1 লাখ লাগাইলে 5 বছর পর এটা 5 লাখ হয়ে যায়। তো এরকম এই জীবন চলতেছে আমাদের। একটা লোক যাদের আয় 400 টাকা দিন, মাসে 3-4-12 হাজার টাকা, ধরেন এই টাকা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু না। 12 হাজার টাকা তো 1 মাস কাজ করতে পারে না, 1 মাস কাজ করলে 12 হাজার, তাইলে একটা গ্রামে 1 মাস কাজ করা যায় না, 20 দিন বা 16 দিন এরকমই কাজ করা যায়। তাহলে এই টাকা দিয়ে কি হয় ভাই? চিকিৎসা করা যায়? তাদের পরিবারে যদি মুরব্বী থাকে তাহলে চিকিৎসা করানো যায়, চিকিৎসা করানো লাগে, ওষুধের খরচ লাগে, খাওয়ার খরচ, এই ছেলেমেয়েদের স্কুল খরচ। তারপরে আমাদের তো এরকম না যে রাস্তা নাই, আমাদের নৌকা কেনা লাগে, একটা নৌকা কিনতে গেলে 8-10 হাজার টাকা খরচ বছর। তো 2টা করে নৌকা লাগে একটা পরিবারে। তো বুঝেন, যদি একটা মানুষের 1 লাখ টাকা বছর ইনকাম, তার 20 হাজার টাকায় নৌকার পয়সানে যায়, তাহলে 80 হাজার টাকা দিয়ে সে কেমনে চলবে একটা বছর? তো এরকমই চলতেছে আমাদের জীবনে। তারপরে তো সরি, আমি তো বলতেই পারি নাই, 1 লাখ টাকা ইনকাম, তার 20 হাজার টাকা নৌকায় যাইতে আছে। ধরেন একটা বছর, 3 বছরে 2টা নৌকা লাগে, তাহলে 3 বছরে 20 হাজার টাকা যাইতে আছে। তারপরে যে বছর বছর যে সুদ দেওয়া লাগে, এই যে বড় লোকরা যে সুদে টাকা লাগায়, সুদগুলো দেওয়া লাগে, সেগুলো কেমনে দেয় ভাই? তো আসলে সরকার থেকে আমাদের কোনো পদক্ষেপ নেই আমাদের উপরে। একটা রাস্তা না আছে তাদের আমাদের দেখভাল করারই, সরকার থেকে যা পাই মানে রেশন কার্ড আসলে ওইগুলো পাই না, ওইগুলো চলে যায়, বড় লোকরা নিয়ে যায়। একটা পরিবার, বড় লোকের পরিবার 3বার করে মাসে রেশন কার্ড পায়, আর আমরা না খেয়ে মরে যাই। এরকম সিস্টেমে আমাদের চলতেছে। তো এরকমই দুঃখের জীবন আমরা পার করতেছি, জানি না কবে এটা শেষ হবে। তো মানে একটা পরিবার এরকম যদি জীবন পার করে, তাহলে আসলে দিন শেষে তাদের কি মাথায় টেনশন আসবে যে আমি আত্মহত্যা করে মরে যাই, আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না, এটাই তো টেনশন আসে, তাই না? তো আপনারা বলেন যে এই পরিবেশে আসলে কারা থাকে? তো আমারও অনেক কথাই আছে, যেমন আমার সবচেয়ে বেশি রাগ হচ্ছে যে আমাদের ওই বাড়িটার কোনো ছেলে মেয়ে আসলে শিক্ষিত হতে পারলো না, না কোনো ভদ্রভাবে কথা বলতে পারলো, সবাই অবহেলায় গেল, যে জীবনটা আসলে ধরেন আপনার ছেলের 8-9 বছর, 3-4-5 বছরের উপরে, 5-6 আপনার ছেলের বয়স। তো আপনার ছেলেকে, গ্রামের মানুষের তো ওই সামর্থ্য নাই যে একটা ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবে, নিয়ে যেয়ে বসায় রাখবে, তারপরে স্কুল শেষ হলে আবার বাসায় নিয়ে আসবে। তো মানে
তখন তো আসলে যারা মানে সকাল হলে মহিলা ছেলে মানে পুরুষরা সকালে ভাত খেয়ে কাজে চলে যায়, তো মহিলারা বাসায় থাকে, রান্না বাড়া করে, দুপুরে রান্না জোগাড় করতে হয়। তো আপনার কি কোনোদিন সাহসে কুলাইবে যে 5 বছরের উপরে একটা বয়সী বাচ্চাকে আপনি নৌকায় করে স্কুলে পাঠিয়ে দিতে আছেন? এমন হইতে পারে না যে নৌকাটা ডুববা গেল বা ছেলেটা পড়ে গেল পানির মধ্যে, কে দেখার আছে? এইটুকু পথ না তো, প্রায় 10 মিনিটের পথ। এই 10 মিনিটের পথ কি আপনি আপনার ছেলেকে একা ছাড়বেন পানির মধ্যে দিয়া? এই সমস্ত সমস্যার কারণে পড়াশোনাগুলো হইতেছে না। সরকার থেকে না কোনো উদ্যোগ নিতে আছে, না কোনো কিছু করতে আছে। বিলের ছেলেমেয়েরা চিরজীবনে গরিব থেকে যাইতে আছে, পড়াশোনা ডেভেলপমেন্ট হইতেছে না। তারা অস্বাস্থ্যকর পরিবেশে বড় হইতে আছে, তাদের কোনো পড়াশোনার মানদণ্ড নাই, না শিক্ষিত কেউ আছে, না মানে কিচ্ছু নাই ভাই, মানে কিচ্ছু নাই। খ্রিস্টান হওয়ার সুবাদে যেটুকু পড়াশোনা করতে পারছি, কথা বলতে পারছি, এইটুকুই ব্যাস আমার জীবনে। আমার 2টা ভাই পড়াশোনা করতে পারে নাই। মানে আমার 2টা ভাই মোটামুটি একটু 10 পাস পর্যন্ত 10 পড়ছিল, 10-এ এসএসসিতে ভর্তি হয়েছে, আর পড়াশোনা নাই, শেষ। মানে ওরা তো হোস্টেলে যাইতে পারে না, আমার বাবা মানে তো মানে টাকা পয়সাও নাই যে তারা ওদেরকে পড়াশোনা করাবে। তো এইভাবে আসলে মানুষের জীবন পার করা যায় না রে ভাই। মানে অসহ্য হয়ে গেছে আমাদের বিলের যারা ছেলে মেয়ে আছে, মানে তারা তো ভাষায় প্রকাশ করতে পারে না, তারা মানে আমরা অসহ্য হয়ে গেছি যে এইভাবে থাকা যায় না। না হতদরিদ্রের নিচে, একবারে গরিবের নিচে যদি কিছু থাকে, ওই পরিবেশে আমরা মানে ওই রকম আমরা, আর ওই পরিবেশে আমরা বসবাস করতেছি। না কোনো সুস্বাস্থ্যকর পরিবেশ আছে। ভাই আপনি গোসল করতে গেলে সবসময় কী ভাববেন যে ভালো একটা পানি দিয়ে গোসল করব, বা রান্না করতে গেলে কী ভাববেন যে ভালো একটা পানি দিয়ে তো রান্না করা লাগে, তাই না? কিন্তু মানে আমাদের গ্রামে মানে ওই বিলের যে ছেলে মানে মহিলারা যেসব পানি দিয়ে রান্না করে, ওই পানি দিয়ে আপনি বাথরুমে গেলে না পাছাও ধন না, এরকম অবস্থা। এইরকমই শোচনীয় আমাদের বিলের মানুষজন বসবাস করে, এরকম শোচনীয় অবস্থায় তারা করে। তো আসলে এই কথাগুলো ইউটিউবে বলার একটাই কারণ, আমি ফেসবুকে কোনো সময় ভিডিও ছাড়ি না, ইউটিউবে বলার একটাই কারণ আসলে মানুষ জানুক যে আমরা কী পরিবেশে মানে কী পরিবেশে বড় হয়েছি, বিলং করতে আসি। আসলে আমাদের মানে দুঃখ কষ্ট বলার কোনো মানে জায়গা নাই। আমি আমার মনের দুঃখ কষ্টগুলো অনেকবারই উপজেলা টিউন অফিসারকে বলার চেষ্টা করছি, আসলে সময় পাই নাই বা সাহস করি নাই। কিন্তু আমি আসলে মনের দুঃখ কষ্টগুলো বলার একটা মাধ্যম পাইছি ইউটিউবে, এর জন্য বলতেছি। মানে তারা আসলে আমি কি বলবো, আর আমাদের নিয়ে কিছু বলার নাই। আর যাই হোক, আরও অনেক কথা আছে যেগুলো বলার নয়। সবচেয়ে যাতায়াত ব্যবস্থার আমাদের এত খারাপ, না কোনো উন্নয়ন আছে। প্রত্যেক কটা বিলের মানুষ যদি 50 জন লোক থাকে, 50 জনের একটা পরিবারে 5 জন লোক থাকে, 5 লাখ টাকা তারা দেয় না, মানে 5 লাখ টাকা তারা ধার দেনার মধ্যে ডুবে আছে। একটা শিশুর মাথায় যদি 1 লাখ টাকার বোঝা থাকে, সে কেমনে বড় হবে? সে তো ওহিনী মানসিক চিন্তায় মরে যাবে। আমার মাথায় এই যে আমি দাঁড়াই আছি, আমার বয়স 23 বছর, আমার আরও 3টা ভাই আছে, আমার মা বাবা, আমাদের পরিবারের মাথায় 10 লাখ টাকা লোন। এই 10 লাখ টাকা লোন নিয়ে আমি কীভাবে পড়াশোনা চালাই যাবো? আমি এইচএসসির পর আর পড়াশোনা করতে পারি নাই। এখন ঢাকা আছি, বিদেশ যাওয়ার জন্য মানে চেষ্টা চালাইতে আছি, বাবা অনেক কষ্ট করতে আছে, কিন্তু মানে আমরা কি বড় হইতে পারবো? আর আমার যে 2টা ভাই রয়েছে ছোট, ওরা কি বড় হইতে পারবে? বয়সে বড় হবে, কিন্তু আসলে বুদ্ধি দিক থেকে, মানসিক দিক থেকে ওরা কোনো সময় বড় হবে না, ওদের মানে মরে গেছে। আর সবচেয়ে বড় বিষয় ধরেন আমাদের যে বিয়া, এই বিলের মধ্যে মেয়ে দেবে কে? মানে কিচ্ছু বলার নাই, বুঝছেন ভাই, এরকমই আমরা বেশি বড় হইতে আছি, একবার মনের দুঃখ বলতে আছি। তো যাই হোক, আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার দেওয়া লাগবে না, শেয়ার দেওয়ার দরকার নাই, মানে লাইকের করার দরকার নেই, আপনারা একটু সাবস্ক্রাইব করেন, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন, যেন মানুষ দেখতে পারে যে আমরা আসলে জানতে পারে যে আমরা কী পরিবেশে বড় হইতেছি, আর তারা কী পরিবেশে বড় হইতেছে। শহরের ছেলেমেয়েরা ভাই অ্যাভেলেবেল, আমি শহরে থাকি জানি, এই বাসা থেকে বেরোলে রিক্সা, সকালবেলা বার্গার, বিকালে বার্গার। ভাই একটা বার্গারের টাকা দিয়ে আমাদের গ্রামের একটা বার্গার যদি 150 টাকা হয়, এই জায়গায় 200 টাকা, 250 টাকা, ওই 250 টাকার মধ্যে দিয়ে আমাদের একটা 2 দিনের খাবার হয়। 1 কেজি চাউল 45 টাকা, তাহলে 2 কেজি চাউল লাগে 80 টাকায়, 90 টাকায় 2 কেজি চাউল একদিনের। আর তরকারি নিজেদের, শাকসবজির অভাব নাই, এরকমই জীবন চলতেছে। তো ভালো থাকবেন, আমার অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আপনাদের সকলকে সকলের জন্য প্রার্থনা করব, দোয়া করব যেন ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য। আমি আসলে বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছি, আপনারা সকলে দোয়া করবেন। ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
সবাই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।